মৈত্রী কাঁদছে, চকচকে অশ্রুতে গাল ভেজা। জীবনের এতগুলো বছর কেটেছে, অসংখ্য ছেলে থেকে পেয়েছে প্রেমের প্রস্তাব, কখনো ফিরে তাকায়নি অবধি। অথচ এই প্রথমবার কাউকে ভালো লাগলো, ভালোবাসলো, কিন্তু মানুষটা রইল অধরা। সাদিফ অন্য কাউকে পছন্দ করে জেনে বুক ভাঙছে কষ্টে। এতটা কষ্ট হয়তো মানুষটা ওকে নাকচ করলেও হতো না যদি সে ফিরিয়ে দিত। মৈত্রী ছাড়ত কি? পিছু হেঁটে একদিন না একদিন আদায় করতো ভালোবাসা, কিন্তু যার হৃদয় অন্য কারো দখলে তাকে কি করে পাওয়া যায়? মৈত্রী চোখ মুছতে মুছতে দৌড়ে ঘরে ঢুকছিল, তখনই সামনে পড়ল পুষ্প। বর্ষাকে সাজানো শেষ করেছে কেবল, সে তাড়াহুড়া করে যাচ্ছিল প্যান্ডেলে। মৈত্রীকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলল, কাঁদছো কেন মৈত্রী? কি হয়েছে? মৈত্রী থমকায়। পুষ্পকে দেখে তার অশ্রুজল উছড়ে আসে, দুঃখ বাঁধ ভাঙে। যত্রতত্র চোখের সামনে ভেসে ওঠে সাদিফ পুষ্পর পাশাপাশি চিত্র। মানুষপট এক এক করে স্পষ্ট ধরা দিল, সব মিলে গেল হিসেব। সেই দিন জবা বেগম সাদিফকে টেনে নিয়ে গেলেন, দাঁড় করালেন পুষ্প ছবি তোলার জন্য। তারপর কাল রাতে অনেক জায়গায় ফেল সাদিফ, গিয়ে বসল পুষ্পর পাশে। পিউ সঠিক, মিথ্যে বলেনি মেয়েটা। মৈত্রী ডুকরে কেঁদে উঠছে। চমকে গেল পুষ্প, অস্থির হয়ে বলল, এই মৈত্রী, কি হলো তোমার? মৈত্রী নিজেকে সামলায়, টলমল চোখে তাকায়, কান্না বুঝে আসে তার কণ্ঠে। পুষ্প গাল ছুঁয়ে বলে, তুমি অনেক ভাগ্যবতী আপু, তোমার কপালে সোনা বাঁধানো। যে মানুষটাকে আমি গত 3 দিন 300,000 কোটিবার চেয়েছি, সে আপোষে ধরা দিল তোমায়। বলে দিয়ে ছুট্টে কামরা ঢুকে গেল সে। এটা শান্তা আর সুপ্তির ঘর। পুষ্প মাথার উপর দিয়ে গেল সব। কি বলে গেছে মেয়েটা? সে আদতে কিছু বোঝেনি। মৈত্রী দৌড় বন্ধ করে দিল তার মুখের ওপর। পুষ্প চাইল একবার দেখবে ওর কী হয়েছে। পর মুহূর্তে বন্ধ দরজার দিকে চেয়ে ভাবল, না থাক, এখন দরজা ধাক্কালে বিষয়টা পাঁচকান হবে। গিজগিজে মানুষের এক একজনে এক এক রকম কথা বানাবে। থাক বরং। ওদিকে পাত্রপক্ষ এসেছে, গেট ধরার মূল দায়িত্বটাও তার উপরে। সে ঝেড়ে ফেলল মৈত্রীর চিন্তা, দ্রুত পায়ে চলল উঠানের দিকে। সাদিফ ঘরে ঢুকেই গায়ের পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। এতটুকু পথ আসতেই চুলকাতে চুলকাতে অবস্থা করুন। সাদা চামড়া রক্তিম, স্থানে স্থানে ফুলে ফেপে গিয়েছে। সাদিফ হু হু করতে করতে পরনে প্যান্টটাও খুলে ফেলল। তারপর পুরোদমে শুরু করলো চুলকানো। নখ ছিঁড়ে রক্ত বের হলেও কমছে না। সে হাঁসফাঁস করতে করতে একবার কোমরের ওপর দিক চুলকায়, একবার নিচের দিক, অথচ কমার নাম নেই। সাদিফ বেগবান পায়ে ওয়ার্ড্রোবের কাছে এলো। ওপর রাখা সরিষার তেলের বোতল নিয়ে ছিপি খুলে গল গল করে ঢেলে দিল গায়ে। সারা শরীর মেখে মেখে চুপচুপে বানালো। সময় নিয়ে দম ফেলে ছুটল ওয়াশরুমে। কমপক্ষে কয়েকবার গায়ে সাবান দিয়ে ঘষে ঘষে গোসল সারল। ঘষা মাজার তবে ছাল উঠে যাওয়ার জোগাড়। অনেক কষ্টে চুলকানি সহনীয় হয়। সাদিফ দুহাত তুলে শুকরিয়া আদায় করল। এ যাত্রায় প্রাণে বাঁচা। পাক্কা 20 মিনিট পর কোমরে তোয়ালা পেঁচিয়ে ওয়াশরুম ছাড়ল। বের হতে না হতে ফোনের রিংটোন বাজে। বিছানায় রাখা ছিল জবা বেগমের কল। সাদিফ কানে গুঁজে বলল, হ্যাঁ বলো। কিরে বাবা, কই তুই? এই তো ঘরে। ঘরে কি করছিস? আসবি না এখানে? পাত্রপক্ষ এসে গেছে তো। হ্যাঁ হ্যাঁ আসছি, রাখো। কথা বলতে বলতে দরজার দিকে ঘুরল সাদিফ। পেঁচানো তোয়ালো ভাঁজ খুলে বেখেয়ালে অমনি সামনে থেকে সজোরে আস বলে চিৎকার ছুড়ল মারিয়া। চোখ চেপে ধরে ঘুরে গেল পিছনে। সাদিফ চমকে গেল, হচকালো। চোখ দুটো মার্বেল সাইজের। একবার নিচের দিকে তাকালো, একবার মারিয়ার দিকে। ঘটনা বুঝতেই হুড়মুড়িয়ে তোয়ালা জাপটে নিল সাথে। পরপর খেকিয়ে বলল, এই মেয়ে, এই আমার ঘরে কি করছেন আপনি? মারিয়া ফিরল না। সে লজ্জায় মিশে যাচ্ছে মাটিতে। চোখ দুটো
খিচে বুঝে রাখা। আপনি প্লিজ প্যান্ট পরুন আগে। সাদিবের রাগ সপ্তম আকাশে উঠে গেল। প্যান্ট পরুন মানে? সে কি ন্যা দাঁড়িয়ে আছে, এমন ভাব করছে যেন কি না কি দেখে ফেলেছে। কথাটা ভাবা মাত্রই নিজেই সজাগ হলো। সহনীয় কণ্ঠে বলল, আপনি কি কিছু দেখেছেন? মারিয়া ঘুরে থেকে ঘন ঘন মাথা নাড়ল। না না, কিছু দেখিনি। শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর। সাদিব মুখ ফুলে স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক। এরপর কর্কশ কণ্ঠে বলল, কিন্তু আপনি আমার ঘরে কেন? মারিয়া কি বলবে বুঝল না। সাদিবকে অমন এঁকে বেঁকে বাড়িতে ঢুকতে থেকে ভীষণ আনন্দ পেয়েছিল। তার ওষুধ কাজ করেছে বুঝতে বাকি নেই। আরও বেশি মজা পেয়ে এসেছে এখানে। লুকিয়ে চুকিয়ে দেখবে চুলকাতে চুলকাতে ব্যাটার মর্মান্তিক দৃশ্য। কিন্তু কে জানতো এই লোকের ঘরের ভিতরে জামা প্যান্ট খুলে চুলকাবে। ইস, কি কেলেঙ্কারি হয়ে গেছে আর একটু হলে। কিন্তু এখন বলবে কি? সাদিব অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার, এসেছিলেন কেন বলছেন না যে? মারিয়ার ঠোঁটে আগায় যা এলো তাই বলো। ধূসর ভাইকে খুঁজতে এসেছিলাম। সাদিব টেনে টেনে বলল, ধূসর ভাই কেন? সর্দি আপু, আপনি না তার বন্ধু? বন্ধুকে কেউ ভাই বলে? মারিয়া ভেংচি কাটলো, কটমটো করলো। এই লোক সব জেনে বুঝে নাটক করছে। সাদিব বলল, তা ধূসর ভাই বুঝি আপনার আশায় পথ চেয়ে বসে থাকবেন এখানে যে এখন আপনি আসবেন আর তাকে কোলে করে নিচে নামাবেন? ভাইয়া প্যান্ডেলে ওখানে আছে, যান যান, ঘর ফাঁকা করুন আমার। মারিয়া নাক ফোলায়। অভদ্রলোক এমন ভান করে সে যেন কক্ষ ঘিরে নিয়েছে। তার সাদিবকে কঠিন কিছু শোনাতে মন চাইল, কিন্তু দমে গেল পরক্ষণে। এই লোকের সাথে তর্কে জড়িয়ে লাভ নেই। এমন এমন কথা বলবে নিজেও অস্বস্তিতে পড়ে যায়। তাই মনে মনে হার মেনে চুপচাপ হাঁটতে নিলেই সাদিব ডাকলো, এই শুনুন। মারিয়া দাঁড়ালো, ঘুরল না। ওভাবে বলল, কি? পরের বার আমার ঘরে নক করে ঢুকবেন। না না, নক ঠক বাদ, ঢুকবেন না। এসব ম্যারেলিয়া ট্যারেলিয়া ধারের কাছে না আসাই ভালো, শ্বাসকষ্ট হবে। মারিয়া এস্তো ঘুরে গেল। রেগে বলল, দেখুন। পরপর নিজে মিলিয়ে এলো সাদিপের বেশভূষায়। এই উন্মুক্ত বুক সরাসরি বিঁধে গেল চোখে। জায়গায় জায়গায় রক্তলাল দাগ, নখের আঁচড় হিজিবিজি, ঘাড় গলা মুখ সর্বস্তরে। এমন দেখে তার কোমল মন পরিতাপে ভরে গেল। অনুশোচনা করে ভাবল, আহারে, লোকটার কি অবস্থা হয়েছে। একসাথে এতগুলো বিছুটি পাতা দেওয়া ঠিক হয়নি বোধ হয়। সে নরম কণ্ঠে বলল, আপনি বারবার আমার নাম ভাঙাবেন না, আমার খারাপ লাগে। সাদিব পাত্তাই দিল না তার ভদ্রতায় নিরুৎসাহিত জবাব ছুড়ল, কেয়ারস, তাতে আমার কি? আপনার খারাপ লাগা একান্তই আপনার। মারিয়া চোখ রাঙিয়ে তাকালো। দিব্যা অপেক্ষাটুকু গিলে ফেলে রুষ্ট কণ্ঠে বলল, আপনাকে বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। শুধু শুধু খারাপ লাগছিল এতক্ষণ। আসলেই একদম ঠিক কাজ করেছি আপনার জামায় বিছুটি পাতা দিয়ে। তবে আমার উচিত ছিল আজ তো আপনাটাকে নিয়ে বিছুটি বাগানে ছেড়ে দেওয়ার। চুলকাতে চুলকাতে ওখানে শহীদ হয়ে যেতেন। আমি দেখতাম আর হাততালি দিতাম। অসহ্য লোক কোথাকার। ক্ষোভটুকু গল গল করে উগরে দিল মারিয়া। হনহনে পায়ে চলে গেল। তারপর সাদিব আহম্মক বনে থাকলো কিছুক্ষণ। পুরো কথা মাথায় ঢুকতেই ব্রহ্মতালু অবধি দাউ দাউ করে জ্বলে উঠল। এই মেয়ে আসল কালপ্রিট। ও তাহলে পাঞ্জাবিতে বিছুটি পাতা লাগিয়েছে। সাদিব চিবুক শক্ত করল। ঠিক আছে, ব্যাপার না। শপথ করল, মিস ম্যারেলিয়া, আমি সাদিব কথা দিচ্ছি এর দ্বিগুণ প্রতিশোধ আমি তুলব। ধূসরের অমসৃণ খড়খড়ে হাতে মুঠোবন্দি হয়ে কোমল হস্তে কোনো হেলদোল নেই। সে দিব্য আছে আনন্দে। এই ছোট্ট ছোট্ট স্পর্শ অনেক চাওয়ার পরে মিলছে যে। পিউ মোহনীয় হেসে আর চোখে ধূসরের দিকে চাইল। লম্বা মানুষটা গালে এক পাশ দেখে মনে মনে আওড়ালো, আপনাকে ভালোবাসার পর থেকে আমি তো এক মুহূর্ত একা ছিলাম না ধূসর ভাই। সর্বক্ষণ যে মানুষ আপনাকে হৃদয় প্রকোষ্ঠ আর মস্তিষ্ক নিয়রণী নিয়ে ঘুরছি, সে একা হতে পারে? ধূসর তাকালো তখনই। পিউ
দ্রুত চোখ ফেরায়, এনে ফেলে পায়ের পাতায়। ধূসর বলল না কিছু, বরং আরেকটু শক্ত করে হাত আঁকড়ে দাঁড়িয়ে থাকে। গেটের কাছে হইচই বেঁধেছে। টাকা নিয়ে তর্ক লেগেছে দুপক্ষে। দাবি মানছে না ছেলেপক্ষ। এদিকে টাকা আদায় না হলে গেট খুলবে না, স্পষ্ট কথা মেয়ে পক্ষের। শোরগোল কানে আসতেই পিউ উৎসুক হয়ে তাকালো, গলা উঁচিয়ে উঁচিয়ে চেষ্টা করলো দেখার। তার ভীষণ ইচ্ছে করছে ওখানে যেতে। গ্রামের বিয়েতে গেট ধরার মজাই আলাদা। আজ অবধি সৌভাগ্য হয়নি এসবের, কিন্তু শত প্রাশয় লাভ হয় না। এত মানুষের ভিড় ঠেলে তার চোখ পৌঁছাতে পারল না কাঙ্ক্ষিত জায়গায়। ব্যর্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো, অনুরোধ করলো, একবার চাই না ধূসর ভাই? না। নির্মভাগ কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে পিউ মন খারাপ করে বলল, ছেলে তো সব জায়গায় থাকে, এরকম হলে তো নিজের বোনের বিয়ে গেটটাও ধরতে পারবো না। ধূসর বাঁকা চোখে চাইল। পিউ মিনমিন করে বলল, না আসলে বলছিলাম যে। ধূসর আবার সামনে তাকায়, অকপট উত্তর দেয়, এখানকার ছেলেরা ভালো নয়। গতকালকের কথা মনে নেই? তোর নেই জানি, কিন্তু আমার আছে। আর তাই কোনো রিস্ক আমি নেব না। যা বলছি ভেবেচিন্তে বলছি। আমার সাথে একদিন দাঁড়িয়ে থাকলে তোর জাত যাবে না নিশ্চয়ই? ধূসরের গমগমে কণ্ঠের স্বর, তার জড়তাবিহীন নিরুত্তাপ আচরণ পিউরে ভিতরে আরও ভারী করে দোলা দিল। আবডালে লুকানো এই অদেখা অধিকারবোধ শিরশির ঢুকলো হৃদয়ে। সে বিমোহিত চেয়ে থেকে ভাবল, একদিন কেন, এক শতাব্দী আপনার পাশে দাঁড়িয়ে থাকতেও প্রস্তুত আছি আমি। মোতালিব এসে হাজির হলেন, হাতে ভারী স্টিলের গামলা, পুরোটা ভর্তি মশলাদার চিকেন রোস্ট দিয়ে। ধূসরকে দেখেই আমোদে কণ্ঠে বললেন, আরে এই দেখো তুমি এখানে, আমি সারা প্যান্ডেল খুঁজেছিলাম। পিউরের চোরের মন ছোট মামাকে দেখেই ঘাবড়ালো। ধূসরের মুঠে থাকা হাতটা মোচড়ানো শুরু করলো অমনি, যাতে ধূসর ছেড়ে দেয়, না হলে কি না কি ভেবে বসবে উনি। মুরব্বী মানুষ, এভাবে একজোড়া সমর্থক ছেলে মেয়ে একে অন্যের হাত ধরে রাখলে কি ভালো ভাববে? কোনো দিনও না। অথচ ধূসর ছাড়লই না। পিউ অসহায় লোচনে তাকালোও না। মোতালিব ব্যস্ত ভীষণ, এক পলক ওদের হাতের দিকে দেখেনি অবধি। অমন তাড়াহুড়া কণ্ঠে ধূসরকে বললেন, কাল বললে না তোমরা সবাই পরিবেশন করবে? চলো, আমি তো শ্বাসও ফেলতে পারছি না। এই দেখো রোজ সার্ভিস দিচ্ছি। ধূসর মৃদু হেসে বলো, হ্যাঁ করব, আপনি যান আঙ্কেল, আমি আসছি। আচ্ছা বেশ বেশ, আমি যাই। এই পিউ, বরযাত্রীর সাথে খেতে বসিস কেমন? পিউ ভীত হয়ে মাথা দোলালো, শঙ্কিত নজরে ধূসরের দিকে চেয়ে বলল, ছোট মামা কি ভাবলেন কে জানে, কি ভাবলেন? না মানে এই যে আপনি আমার হাত ধরে আছেন সেই নিয়ে। ধূসর কপাল বাঁকালো, তারপর শিথিল করে বলল, পৃথিবীতে সবার মাথায় তোর মতো গোবর নেই। পিউর মুখটা চুপসে গেল, বিড়বিড় করে বলল, বলেছে ওনাকে? কিছুক্ষণ পর ধূসরের ফোন বাজলো। বাম হাত দিয়ে পকেট থেকে বের করে রিসিভ করলো। ওপাশ থেকে ইকবাল আহাজারি করে বলল, ধূসর ভাই আমাকে বাঁচা। ধূসরের মুখমণ্ডল পাল্টে গেল তৎক্ষণাৎ। কি হয়েছে? সে যতটাই উদ্বিগ্ন হয়, ইকবাল ততটাই বোকা বোকা কণ্ঠে জানালো, আমি হারিয়ে গিয়েছি। ধূসর ভুরু গোটালো, বুঝতে না পেরে বলল, হারিয়ে গিয়েছিস মানে? সেকেন্ডে ভেসে এলো ইকবালের কাঁদো কাঁদো স্বর, বলল, এক লোককে জিজ্ঞেস করেছিলাম মজুমদার বাড়িটা কোথায়। উনি একটা রাস্তা দেখালেন। সে রাস্তা দিয়ে এসে দুটো বাড়ি দেখতে পাচ্ছি, দুটোতে বিয়ের গেট সাজানো। এখন আমি কোনটায় ঢুকবো? ঘটনা বুঝতে ধূসর মিনিটখানিক সময় লাগলো। সতর্ক কণ্ঠে বলো, ওয়েট ওয়েট, তুই কি কোনোভাবেই গ্রামে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। ধূসর বিস্ময় বলো, কিন্তু কেন? সেসব পরে শুনবি বন্ধু, আপাতত আমাকে এসে নিয়ে যা। হাঁটতে হাঁটতে আমার পা দুটো খুলে যাচ্ছে ব্যথায়। ধূসর বিদিষ্ট শ্বাস ফেলে বলো, তুই ভালো হবি না ইকবাল? হব হব, কালকেই হব, প্রমিস। এখন তো আয় মেরে ভাই, আসছি, রাখ। লাইন কেটে ধূসর আশেপাশে তাকালো। দূরে তুহিনকে দেখে ডাক ছুটল, তুহিন তুহিন। দ্বিতীয় ডাক কানে গেল তার। ধূসরকে দেখে ছুটে এলো, বলল,
হ্যাঁ ভাই, দুটো চেয়ার এনে দেবে? এক্ষুনি দিচ্ছি। ছেলেটা আবার ছুটে গেল। দু হাতে দুটো লাল রঙের প্লাস্টিক চেয়ার এনে বলল, এই যে ভাই। আচ্ছা তুমি যাও, রাফিদকে দেখলে একটু ডেকে দিও। ঠিক আছে। তুহিন যেতেই ধূসর ইশারা করলো, বস। পিউ বসতে বসতে শুধালো, ইকবাল ভাইয়ের কোনো সমস্যা হয়েছে? না। আমার কি এখন বসে থাকবো? খাবো না? ধূসর বিরক্ত চোখে চাইল। এত কথা বলিস কেন? পিউ ঠোঁট টিপে চুপ করলো। একটু পর হাজির হলো রাফিদ। ছোট্ট ছেলেটা পাঞ্জাবি পায়জামা পরেছে আজ। চমৎকার লাগছে দেখতে। গুরুতর ভঙ্গিতে বলল, বড় ভাইয়া ডেকেছ? হ্যাঁ। ধূসর পকেট থেকে ওয়ালেট বার করলো। 100 টাকার তকতকে নোট দিয়ে বাড়িয়ে দিল ওর দিকে। বলল, এটা তোর। রাদিফ ঝলমলে হেসে হাতে নিল। কোকড়ানো চুল দুলিয়ে বলল, থ্যাংক ইউ। ছুট লাগাতে গেলে ধূসর ধরে ফেলল হাত। এমনি এমনি দেয়নি, কাজ আছে। ছেলেটা ভগড়ে গেছে ধূসর টেনে ধরায়। কথাটা শুনে আগ্রহ ভরে বলল, কি কাজ? ধূসর পিউকে দেখিয়ে বলল, ওকে পাহারা দিবি যতক্ষণ না আমি আসব, ও যেন কোথাও না যায়। পিউ হা করে বলল, এটা কি হলো? ধূসর সেই উত্তর দেয় না, উল্টো রাদিফকে বলে, বুঝেছিস? রাদিফ মাথা ঝাঁকায়, বুঝেছে। তারপরে পাশের চেয়ারখানা দখল করে বসে। ধূসর চলে গেল গেটের দিকে। জটলা ছেড়েছে, বরপক্ষ হার মেনেছে, টাকা বুঝিয়ে দিয়ে সক্ষম হয়েছে ভিতরে ঢুকতে। বেলাল হুটোপুটি করছে বাড়িময়। বন্ধু বান্ধবদের অভাব নেই, সবাইকে দাওয়াত দিয়েছে বোনের বিয়েতে। এত বড় আয়োজন এই গ্রামে আগে হয়নি। সে বাড়িতে ঢুকলো সাদিবকে ডাকতে। কয়দিন বেশ জমেছে দুজনের। সারা প্যান্ডেলে ওকে না পেয়ে এলো খুঁজতে। বসার ঘরে পেরিয়ে যাওয়ার সময় ডাকলো রুম্পা বেগম। তিনি যাচ্ছিলেন উল্টো পথে। কিরে, এত তাড়াহুড়া করে কোথায় যাস? ওপরে রুম্পা ভাবলেন বর্ষার ঘরে কথা বলছিল। মৃদু হেসে বলল, ও বোনের কাছে যাচ্ছিল। যা যা, আর কিছুক্ষণ পর তো সারা জীবনের মতো চলে যাবে মেয়েটা। বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলল। শেষ কথাটা শুনে থেমে গেল বেলাল। চলে যাবে বলতে? ওমা, বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে না? বেলাল মেনে আস্তে আস্তে বলল, সে যাবে, কিন্তু সারা জীবনের মতো বললেন কেন খালামণি? তিনি মৃদু হেসে বলেন, বোকা, বিয়ে হলে মেয়েরা কি আর বাপের বাড়ি থাকে? শ্বশুর বাড়ি তো স্থায়ী ঠিকানা না। কী যে বলেন, আবু তো আসবে আবার, তাই না? সে আসবে, কিন্তু মেহমান হয়ে, এই যেমন আমরা এলাম, বা ধর তোর বড় ফুপি এলো, এরকম। কিন্তু এভাবে একসঙ্গে আর যে থাকতে পারবে না, মরলেও মাটি পাবে সে স্বামীর বাড়ির আঙিনায়। বেলাল স্তব্ধ হয়ে বলল, কি সত্যি বলেছেন? তবে কি মিথ্যা বলি? পাগল ছেলে। মেয়েদের জীবনটাই এরকম, তারা বাবার বাড়ি অতিথি, চাইলেও যখন তখন বাপের বাড়ি আসতে পারে না, মন ভরে থাকতে পারে না। দেখবি এক সময় আসবে, বছর হয়ে যাবে, কিন্তু বর্ষার সংসার সামলাতে গিয়ে এ বাড়ির মুখও হতে পারছে না আর। বেলাল মুখ বিবর্ণ হয়ে এলো। এতদিন বিয়ে মানে হইচই, আনন্দ উল্লাস ভেসে আসার সে হঠাৎ বাস্তবতাকে পড়তে পড়তে চিনে ফেলল। চোখের সামনে জেগে উঠল বর্ষার সাথে তার সমস্ত খুলসুটি। আজকের পরও এই বাড়ির মেহমান হবে, চাইলেও আসতে পারবে না, ওখানেই থাকবে। এই সহজ গতানুগতিক বিষয়গুলো দুর্বোধ্য টেলিভিশন বোনের জন্য আচমকা হু হু করে উঠল ভিতরটা। বেলাল ঢোক গিলে ওপর তাকালো, পরপর এস্তপায়ে ছুট লাগায়। রুম্পা হেসে বললেন, দেখো ছেলের কাণ্ড, আসতে যা পড়ে যাবি। বেলাল শুনল, তবে থামল না। একছুটে এসে বোনের ঘরের সামনে দাঁড়ালো। বর্ষার খাটে বসে, পরনে বেনারসি, গা ভর্তি গহনা, সাজগোজে ঝলকে ঘরটাও উজ্জ্বলতায় জ্বলছে। বেলালের চোখ ভরে উঠে, ছল ছল চোখে চেয়ে রয় বর্ষার রুমে। মারিয়া একাই, বাকিরা সবাই নিচে কথা বলতে বলতে হঠাৎ সে তাকালো এদিকে। বেলালকে দেখে স্বভাবসুলভ কণ্ঠে বলল, এখানে কি চাই? বেলাল উত্তর দিল না। মারিয়া বলল, বর্ষাকে কেমন লাগছে বেলাল? বর্ষার চোখ পাকালো ওর দিকে চেয়ে। মারিয়া ঠোঁট টিপে হাসছে। ওরা দুজনে জানে বেলালের প্রশংসা করবে না, উল্টো বলবে রাক্ষসীর মতো লাগছে।
অথচ ছেলেটা উত্তর দিল না। নরম চোখে তাকিয়ে রইল। কোঠর ভর্তি জল খেয়াল করতেই বর্ষা হাসি মুছে গেল। উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে তোর? বেলাল নিরুত্তর। আচমকা দ্রুত বেগে এসে ঝাপটে ধরল তাকে। শব্দ করে কেঁদে উঠল। বর্ষা চমকে যায়। মারিয়া অবাক হয়। বেলাল বাচ্চাদের মতো কেঁদে কেঁদে জানালো, আপু তুই যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বর্ষা ঠোঁট ফাঁকা করে মারিয়ার দিকে তাকায়। জীবনে একটা ভালো কথা না বলা ভাইয়ার মুখে এসব শুনে হতভম্ব সে। কিন্তু ভালোবাসা কি কম ছিল? সেই ভালোবাসার জোরে গলা কান্নারা দলা পাকিয়ে এসে নিজেও আর্তনা করে কেঁদে উঠে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বেলালকে। দু ভাই বোন পাল্লা দিয়ে কাঁদে। মারিয়া টলটলে নেত্রে চেয়ে চেয়ে দেখে সব। নিজের ভাইয়ার স্মৃতি নাড়া দিল মনে। তার সাথে সাথে ঘরে চার দেওয়ালে সাক্ষী রইল ভাই বোনের এই আবেগঘন মুহূর্তের। পিউ আশাহত শ্বাস ফেলে ফেসবুকে ঢুকে বসে। আপাতত সে যে নড়তে পারবে না জানা কথা। তখনই রাফি সন্দিহান কণ্ঠে বলল, তুমি নিশ্চয় ভালো না পিউ আপু? পুষ্প আপু মনে হয় অনেক ভালো, তাই না? পিউ ভুরুকুটিয়ে তাকায়। রাফির তো পুষ্প থেকে অনেক বেশি পছন্দ করে। হঠাৎ এই ছেলে উল্টো গান গাইছে কেন? সংশয় নিয়ে শুধালো, আমি ভালো না? রাদীপ দুপাশে মাথা নাড়ল না। পিউ ঠোঁট ফুলিয়ে বলল, তুই এই কথা বলতে পারলি? আমার কি দোষ? এমনি এমনি কি বলছি? এই দেখো, বড় ভাইয়া সবসময় তোমাকে চেক দেয়। খেয়েছো কি না, পড়েছো কি না, রাত জেগে ফোন টিপছো কি না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কি না, কলেজ ফাঁকি দিচ্ছ কি না? না, টেলিভিশনের সিরিয়াল দেখলো বকা দেয় তোমাকে। কই পুষ্প আপুকে তো দেয় না। তুমি নিশ্চয় কিছু করেছো যেটা পুষ্প আপু করে না। আর তাই ধূসর ভাই ওনার সাথে এসব করে না। তুমি ভালো হলে ভাইয়া এমন খবরদারি করতো না, আমি নিশ্চিত। পিউ মনোযোগ দিয়ে শুধালো। নিজেও ভাবুক হয়ে বললেও আমারও তো একই কথা। উনি এমন করে আমায় বিভ্রান্ত করছে। আর আজকাল যা করে বেড়াচ্ছে তাতে তো। পিউ আনমনে বলছে, হুশ ফিরতেই থেমে গেল। রাদীপ বলল, তাতে তোর কি? কিছু না। পর মুহূর্তে মুচকি হেসে বলল, আমার যে তোর ধূসর ভাইয়ের এই খবরদারি, এই বকাঝকাগুলো ভীষণ ভালো লাগে। আদরই লাগে। সে কি তুই বুঝবি? রাদীপ বুঝবি না। রাদীপ বিস্ময় হয়ে বলল, বকা খেয়ে কারো ভালো লাগে? আমার লাগে কেন? বড় হলে বুঝবি। আর 7 বছর পর হব তোমার মতো, তখন বুঝবো। হ্যাঁ। রাদীপ মেনে নিল। আচ্ছা। পিউ হঠাৎ উঠে গেল। রাদীপ ধরফর করে হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। রাদীপ ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, কোথাও যাওয়া যাবে না। বসো বসো। ওয়াশরুমে যাব না? না। বড় ভাইয়া কি বলবে গেছে শোনোনি? তোমার ওঠা নিষেধ। পিউ আশ্চর্য বনে বলে, আরে আমি তো আসবো আবার। কোনো আশা নেই। বসো। রাদীপ আবার ওয়াশরুমে পেয়েছো তো? রাদীপ সিরিয়াস ভঙ্গিতে বলল, এখানে করে দাও। কিন্তু নো ওঠাউঠি। বড় ভাইয়া হুকুম অমান্য করা যাবে না। নেভার। পিউ বিহম্বল হয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ। তারপর ধপ করে চেয়ারে বসে পড়ল। তুই বড় হলে খুব বাজে ডিটেকটিভ হবি। তুমি নিজেকে নিয়ে ভাবো। আর একটু বড় হলে তো চাচ্চু বিয়ে দিয়ে দেবে তোমাকে। পিউ চোখ ঘুরিয়ে তাকালো। তোকে বলেছে? বলবে কেন? এটাই তো হবে। ওই যে বর্ষাপুর হচ্ছে, তারপর অন্যের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল মাজবে, কাপড় কাচবে, ঘর মুছতে মুছতে সর্দি বানাবে, আর টিস্যু নিয়ে ফ্যাস ফ্যাস করে মুছবে। পিউ বিরক্ত হয়ে বলল, এইটুকু বয়সে এত কথা কে শেখায় তোকে? কেউ না, আমি ছোট থেকেই এমন। ধুর, এর থেকে বাড়িতে বসে থাকলেও ভালো হতো। কেন এলাম বাইরে? রাদীপ বলল, এসে যখন গেলে বসে থাকো। বড় ভাইয়া এলে চলে যেও বাড়িতে। পিউ মৃদু ধমক দিল, চুপ কর ধূসর ভাইয়ের চামচা। রাদীপ প্রতিবাদ করে উঠল, আমি ভাইয়ার চামচা নই, আমি ওনার লেফট হ্যান্ড। আর পুষ্প আফুর রাইট হ্যান্ড। পিউ কৌতূহল হয়ে বলল, মানে? ওই তো ভাইয়া এসে গেছে। রাদীপ অনুসরণ করে পিউর সামনে তাকায়। ধূসরের সাথে ইকবালকে দেখে ঝাটকা খেল। চোখ কষলে আবার তাকালো। না, ইকবাল ভাই তো।
উনি এখানে কি করে এলেন? ততক্ষণে দুজনের সামনে এসে দাঁড়িয়েছে। ইকবাল ডগমগ হয়ে বলল, এই পিউ পিউ, কী অবস্থা আপু? পিউ নিশ্চিত হয়ে বলল, ইকবাল ভাইয়া। ইকবাল তটস্থ হয়ে বলল, এমা তুমি আমায় চিনতে পারছো না? এই যে আমি ইকবাল, তো প্রিয় ধূসর ভাইয়ের একমাত্র কলিজার টুকরা বন্ধুটি। পিউ বসা থেকে দাঁড়িয়ে গেল। রাদীপ ধূসরকে শুধালো, আমি এখন যাব ভাইয়া? যা। সে ছটফটে পায়ে প্রস্থান নেয়। পিউ হতবাক হয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? ইকবাল ধূসরের কাঁধ পেঁচিয়ে ধরে বলল, জানের জিগার বন্ধুটাকে মিস করছিলাম খুব। রাতে ঘুম আসতো না, কাজে মন বসতো না, খেতে চিবোতে গিলতে শুতে বসতে এত সমস্যা থাকলো, তাই আর টিকতে পারলাম না, চলে এলাম। ধূসর বিরক্ত হয়ে বলল, চুপ করবি তুই? যত সব বানানো কথা। ইকবাল দুঃখী কণ্ঠে বলল, ভালোবাসার দাম কোনো দিনই দিলি না ধূসর, তাই না পিউ? পিউ কিছু বলল না। তার শৈলপ্রান্ত এক গোটানো। গতকাল রাতে কথা ঘুরছে মাথায়, এরকম হুবাহুব আওয়াজে তো শুনেছিল ফোনে। তবে আপু আড়াল করলো কেন? ইকবাল ভাইয়া ফোন করলো বা সেটা লুকালো কি ছিল?